নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বালি পাচারের তদন্তে ফের ঝাড়গ্রামে ইডির হানা। অবৈধ বালি ব্যবসায়ী সৌরভ রায়ের লালগড় গোপীবল্লভপুরের 2 বালি খাদানে তল্লাশি। জিডি মাইনিং এর গোপীবল্লভপুরের অফিসেও তদন্তে ইডি। শিলিগুড়িতে তৈরি হবে সবচেয়ে বড় মহাকালের মন্দির। দার্জিলিং এ দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর, হবে কনভেনশন সেন্টার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্রিন বাজি ছাড়া নিষিদ্ধ বাজি বিক্রি করা যাবে না। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি, সতর্ক করলেন পুলিশ কমিশনার মনোজ বারবা। নিমতলা ঘাটের কাছে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি, ঘটনায় আহত 4 জন। ঘটনাস্থলে দ্রুত হাজির হয় জোড়াবাগান থানার ও ট্রাফিক গার্ডের পুলিশ। বদলাতে চলেছে যাত্রী ভিড়, আর ঠেলাঠেলিতে হাঁপিয়ে ওঠা বিধাননগর ও দমদম জংশনের স্টেশনের ছবি। 2 ব্যস্ততম স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করছে ইস্টার্ন রেলওয়ে। সাত সকাল থেকেই সক্রিয় ইডি। বালি পাচারের তদন্তে ঝাড়গ্রামে ইডির হানা। অবৈধ বালি ব্যবসায়ী সৌরভ রায়ের লালগড় গোপীবল্লভপুরের 2 বালি খাদানে তল্লাশি। বালি পাচার মামলায় ফের সক্রিয় ইডি। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি অভিযান শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ঝাড়গ্রাম, আসানসোল, কলকাতার একাধিক ঠিকানায় অভিযান ইডির আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও রয়েছেন। সূত্রের খবর, কলকাতার বেন্টিক স্ট্রিটের একটি সংস্থার অফিসে তল্লাশি চালানোর পরিকল্পনা ছিল তদন্তকারীদের, তবে ইডির আধিকারিকেরা সেই অফিসে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে আসানসোলের মুরগাশোল এলাকায় মনীষ বাগারিয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বালির ব্যবসার সঙ্গে যুক্ত মনীষ বাগারিয়া। ইডি সূত্রে খবর, বালি পাচার চক্রে অর্থ লেনদেন ও সম্পত্তি গঠনের সূত্রে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই চলছে তল্লাশি অভিযান। রাজ্যে অবৈধ বালি ব্যবসার সঙ্গে যুক্তদের আর্থিক লেনদেন ও সম্পদের হদিশ পেতে ইতিমধ্যেই কয়েকটি নথি বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্ত সংস্থা জানিয়েছে, অভিযানে নতুন তথ্য ও সংযোগ সূত্র পাওয়া যেতে পারে বলেই মনে করা হচ্ছে। এর আগে বালি পাচার মামলায় গত 9 তারিখ রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি অভিযান করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মেদিনীপুর, ঝাড়গ্রাম ও আসানসোলে হানা দিয়েছিল ইডি। মেদিনীপুরের এক বালি ব্যবসায়ীর অফিসও ছিল সেই তালিকায়। ওই অভিযানেই বাজেয়াপ্ত করা হয়েছিল বিপুল পরিমাণ নগদ টাকা। মেদিনীপুরের সৌরভ রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় 65 লক্ষ টাকা। পাশাপাশি গোপীবল্লভপুরের এক বালি ব্যবসায়ীর বাড়ি থেকেও প্রায় 25 লক্ষ টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। সৌরভ রায়ের অফিস ছাড়াও ঝাড়গ্রাম ও আসানসোলের বেশ কিছু ঠিকানায় তল্লাশি চালানো হয়েছিল। ইডি সূত্রে জানা গিয়েছে, আগের অভিযান থেকে প্রাপ্ত তথ্য ও জব্দ নথি বিশ্লেষণ করেই এই নতুন তল্লাশির পরিকল্পনা করা হয়েছে। ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার সৌরভের অফিসেই তল্লাশি চলে। তদন্তকারীদের ধারণা, বালি পাচারের এই জাল রাজ্যের একাধিক জেলা ছুঁয়ে রয়েছে এবং এর সঙ্গে যুক্ত থাকতে পারে প্রভাবশালী মহলও। হাই নিউজ নেটওয়ার্ক। শিলিগুড়িতে তৈরি হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির। দার্জিলিং এ দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। শিলিগুড়িতে কনভেনশন সেন্টারও তৈরি করা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি হবে। উত্তরবঙ্গ সফর চলাকালীন দার্জিলিং এ দাঁড়িয়ে এই কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শিলিগুড়িতে কনভেনশন সেন্টার তৈরি করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে। তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে এটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে। বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিতে আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে। বৃহস্পতিবার দার্জিলিং এর মহাকাল মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূর্যমুখী ফুল, দুধ দিয়ে পুজো দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্থানীয়দের সঙ্গে জনসংযোগও সারেন তিনি। কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে জানান, শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির। মমতা বলেন, শিলিগুড়িতে ডিএমকে একটা জমি দেখতে বলেছি, সেখানে কনভেনশন সেন্টার হবে।
তার পাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। তারপর তিনি আরো বলেন, করতে হয়তো একটু সময় লাগবে, ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে, সরকার বিনামূল্যেই জমি দেবে, অতএব নতুন মন্দির পেতে চলেছে শিলিগুড়ি। দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরির পর দুর্গা অঙ্গন তৈরির কথা বলেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই মোতাবেক কলকাতার উপকণ্ঠের রাজারহাটের জমি চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন সেই কাজ অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, টেন্ডার ডাকা হয়েছে, আমি নকশা দেখেছি। এরপরই তিনি মহাকাল মন্দির ঘোষণার কথা বলেন। বৃহস্পতিবার আবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে করেছেন প্রশাসনিক বৈঠক। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিয়েছেন একাধিক পদক্ষেপ। পৌঁছে গিয়েছিলেন দুর্গতদের বাড়িতেও। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্গাপুজোর মতো এবার কালী পুজোতেও কি হচ্ছে কার্নিভাল? সুষ্ঠুভাবে যাতে পুজোর সব আয়োজন করা যায়, পুজোর আগে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। দুর্গাপুজোয় বহু ক্লাব সরকারি অনুদান পায়। দশমীর পর আয়োজন করা হয় কার্নিভালের। এবার কালী পুজোতেও কি দেখা যাবে কার্নিভাল? সম্প্রতি পুজো উদ্যোক্তাদের তরফে একাধিক আর্জি জানানো হয়। বুধবার এই সংক্রান্ত একটি বৈঠক করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। জানা গিয়েছে, কালী পুজোয় কিভাবে শৃঙ্খলার মধ্যে সুষ্ঠুভাবে সব আয়োজন করা যাবে তা আলোচনা করতেই মূলত বৈঠক ডাকা হয়। পুজো উদ্যোক্তাদের আর্জি, দুর্গা পুজোর মতো কালী পুজোতেও কার্নিভালের আয়োজন করা যেতে পারে। পাশাপাশি দুর্গা পুজোয় যেমন বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয়, কালী পুজোতেও সেই ছাড় দেওয়া হোক। বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মনোজ ভার্মা। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, গ্রিন বাজিতে অনুমতি রয়েছে। এছাড়া যে বাজিগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি কোনোভাবেই বিক্রি করা যাবে না। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি হতে পারে বলেও সতর্ক করেছেন নগরপাল। যদিও কার্নিভাল হবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। যেটা গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট, ওদের লিস্ট আমরা সবাইকে দিয়ে দিচ্ছি, পলিউশন কন্ট্রোল তরফ থেকে দিয়ে দেওয়া হবে। শুধু যে গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওখান থেকে যে ম্যানুফ্যাকচার হয়ে গ্রিন ক্র্যাকার্স আসবে সেইগুলোই ইউজ করা যেতে পারে। বাকি যেটা ব্যান্ড আছে তার উপর পুলিশ নিশ্চয়ই অ্যাকশন নেবে। কিছু অ্যাকশন অলরেডি আমরা নিয়েছি, কিছু সিজার হয়েছে, কেস হয়েছে, অ্যারেস্টও হয়েছে। আমরা আশা করছি আরও পুলিশের তরফে নজরদারি। প্রতি বছরের মতো এবারও প্রতিমা নিরঞ্জনের সময় বেঁধে দেওয়া হয়েছে। সিপি জানান, আগামী 21 থেকে 23 অক্টোবর এই 3 দিনের মধ্যেই শহরের সমস্ত প্রতিমা বিসর্জন দিতে হবে। একই সঙ্গে বিসর্জনের সময়ও মেনে চলতে হবে নিয়ম। যেমন ডিজে নিষিদ্ধ করা হয়েছে। দমকল বিভাগের 2019 সালে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ফানুস ওড়ানো নিষিদ্ধ বলেও মনে করিয়ে দিয়েছেন নগরপাল। পুজো উদ্যোক্তারা সিপি মনোজ ভার্মা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন সিএসসি, রাজ্য বিদ্যুৎ পর্ষদ লিমিটেড, পৌরসভার আধিকারিকেরা এবং পূর্ত দপ্তর। কলকাতার প্রায় 3,500 কালী পুজো হয়। বুধবারের বৈঠকে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সব দিক পর্যালোচনা করে জরুরি গাইডলাইন বেঁধে দিয়েছেন সিপি। হাই নিউজ নেটওয়ার্ক। ডিজি দুনিয়ায় বাংলার বিরুদ্ধে কুৎসা রুখতে বড় পদক্ষেপ, তৈরি অভিষেকের আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। 26 ভোটের আগে এই কর্মসূচির নেতৃত্বে দলের তরুণ ব্রিগেড। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ঘোষণা করেছেন তিনি। 26 বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল যুদ্ধে জোর তৃণমূলের। ডিজিটাল মাধ্যমে নতুন কর্মসূচি নিয়ে এলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ঘোষণা করেছেন তিনি। বিজেপির লাগাতার বাংলা বিরোধী কুৎসার জবাব দিতে ডিজিটাল যুদ্ধে অবতীর্ণ হচ্ছে তৃণমূলের ডিজিটাল বাহিনী। তার নাম দেওয়া হয়েছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। আর এই প্রতিরোধ গড়ে তুলতে অভিষেক এগিয়ে দিয়েছেন সংগঠনের একেবারে তরুণদের। এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তৃণমূলের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাতে তার স্পষ্ট বক্তব্য, এবারে লড়াই শুরু হলো ডিজিটাল মাধ্যমে।
চালু হলো আমি বাংলা ডিজিটাল যোদ্ধা নামে পোর্টাল। বৃহস্পতিবার পোস্ট করা প্রায় 3 মিনিটের ভিডিওতে অভিষেকের বক্তব্য, আমাদের মাতৃভূমি প্রিয় বাংলার অহংকার ঐতিহ্য ধ্বংস করতে নেমেছে বহিরাগত বাংলা বিরোধী জমিদার বাহিনী। উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা ডিজিটাল মাধ্যমে মিথ্যা ছড়াচ্ছে। এবার তাই আমাদের যুদ্ধও শুরু হলো ডিজিটাল মাধ্যমে। আমাদের উদ্দেশ্য বাংলার সম্মান অধিকার ফিরিয়ে আনা। তার জন্য যতদূর লড়তে হয় লড়ব। সেই কারণে আমি শুরু করেছি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে এই ডিজিটাল কর্মসূচি, যা পরিচালনা করবেন দলের তরুণরা। বাংলার আসল পরিচয় ঐতিহ্য তুলে ধরা হবে, যাতে ভারতের প্রত্যেক প্রান্তে সেই সত্য ছড়িয়ে পড়ে। অভিষেকের আরও আর্জি, যারা বাংলাকে এভাবে অপমানিত হতে দেখতে চান না, এটা তাদের কাছে সুবর্ণ সুযোগ। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিন, বাংলার ভবিষ্যৎ শক্তিশালী করুন। উল্লেখ্য, প্রতি বছর নির্বাচনের আগে বাংলার শাসক দল কোনো না কোনো নয়া কর্মসূচি ঘোষণা করে। 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কর্মসূচি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। অভিষেক নিজে রাজ্যের প্রায় সবকটি জেলা ঘুরে এই কর্মসূচিতে যোগ দেন। অভিষেকের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই পঞ্চায়েত ভোটের বহু প্রার্থীকে বেছে নিয়েছিল তৃণমূল। এবার তিনি ডিজিটাল মাধ্যমে প্রচার অর্থাৎ বিজেপি বিরোধিতায় বেশি জোর দিলেন। চালু হলো আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচি। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর রাজ্য সরকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। রাজ্য ত্রাণ তহবিলে নিজে 5 লক্ষ টাকা দান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলের মন্ত্রীরাও এবার এগিয়ে এলেন ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা করে দান করতে। উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর রাজ্য সরকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। ত্রাণ ও পুনর্বাসনের কাজে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শন করছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি। আর এবার রাজ্য ত্রাণ তহবিলে নিজে 5 লক্ষ টাকা দান করেছেন তিনি। বুধবার দার্জিলিংয়ের লালকুটিতে প্রশাসনিক পর্যালোচনার বৈঠকে এই ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, তার লেখা বইয়ের রয়্যালটি এবং গানের সিডি থেকে পাওয়া অর্থ দিয়েই তিনি এই অনুদান দেবেন। একই সঙ্গে তিনি জানান, রাজ্যের 44 জন মন্ত্রী ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা করে দান করছেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যেই 1 লক্ষ টাকা ত্রাণ তহবিলে দান করার ঘোষণা করেছেন। আর এই ঘোষণাকে তৃণমূলের তরফ থেকে কেন্দ্র ও কেন্দ্রের শাসক দলের প্রতি একটি বার্তা বলেই মনে করা হচ্ছে। রাজ্য সরকার সর্বদা দুর্গত মানুষের পাশে রয়েছে। এছাড়া ত্রাণ তহবিলে অর্থদানের জন্য মুখ্যমন্ত্রী এই দিন রাজ্যবাসীর কাছেও আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই সাড়া দিয়ে বহু মানুষ তহবিলে দানও করেছেন। বুধবার দার্জিলিংয়ের লালকুটিতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য সরকারের বিশেষ ত্রাণ তহবিলে 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন। তিনি জানান, তার লেখা বইয়ের রয়্যালটি এবং গানের সিডি থেকে তিনি যেটুকু অর্থ পান সেই অল্প পরিমাণ থেকে তিনি 5 লক্ষ টাকা দেবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে জানিয়েছেন যে রাজ্যের মন্ত্রীরাও ওই তহবিলে অর্থ দিতে চান, অর্থাৎ রাজ্যের 44 জন মন্ত্রী ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা করে দেবেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী যখন বারংবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বলছেন উত্তরবঙ্গে এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের পরও কেন্দ্রীয় সরকার কোনো সাহায্য দিচ্ছে না এবং রাজ্য নিজের কোষাগার থেকে ত্রাণ ও পুনর্বাসনের কাজ করে চলেছে, সেই সময় সাধারণ মানুষের পাশাপাশি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রীরাও এগিয়ে এলেন ত্রাণ তহবিলে দান করার জন্য। কারণ বিপর্যয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, 32 জন মানুষ মারা গিয়েছে, কৃষি জমি নষ্ট হয়েছে, হাজার ঘরবাড়ি ভেঙে গিয়েছে, বহু মানুষ এখন গৃহহীন, তারা এখনো ত্রাণ শিবিরে। তাদের ত্রাণের ব্যবস্থা করতে হচ্ছে এবং সেতুও ভেঙে গিয়েছে, সেই সব পুনর্গঠনও করতে হচ্ছে। সেই জন্যই বিপুল অর্থের প্রয়োজন। কেন্দ্র বাংলার বিপর্যয় থেকে মুখ ফিরিয়ে থাকলেও রাজ্য সরকারকেই এই কাজগুলি করতে হচ্ছে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। প্রাথমিকের শূন্য পদ বাড়ানোর দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল প্রাইমারি টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের সদস্যদের। তাদের মূল দাবি প্রাথমিক শিক্ষায় আরও বেশি শূন্য পদের ঘোষণা।
প্রাথমিকের শূন্যপদ বাড়ানোর দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল প্রাইমারি টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের সদস্যদের। তাদের মূল দাবি প্রাথমিক শিক্ষায় আরও বেশি শূন্যপদ ঘোষণা। প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণায় বর্তমানে 13,421টি শূন্যপদ রয়েছে, কিন্তু আন্দোলনকারীদের দাবি এই সংখ্যা বাস্তবের তুলনায় অনেকটাই কম। 2022 সালের টেট উত্তীর্ণদের কথায় প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়া শুধু 2022 বা 2023 সালের ডিএলএড প্রশিক্ষিত টেট পাসরাই নয়, 2014 ও 2017 সালের টেট পাসরাও আবেদন করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন প্রাথমিকে 50,000 শূন্য পদ আছে, তাহলে এত কম শূন্যপদ কেন ঘোষণা করল পর্ষদ? কেউ বলছেন শিক্ষা দপ্তরের এক পরিসংখ্যানে দেখা গিয়েছে রাজ্যের 2215টি প্রাথমিক স্কুলে আছেন মাত্র একজন শিক্ষক। অধিকাংশ স্কুলই শিক্ষক সংকটে ভুগছে, তাই প্রাথমিক শিক্ষাকে বাঁচাতে অবিলম্বে শূন্যপদ বাড়িয়ে শিক্ষক নিয়োগ করতে হবে। অন্যদিকে প্রাথমিকে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতামূলক করার সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে চাপে রাজ্য সরকার। আদালতের রায় অনুযায়ী যারা টেট ছাড়া বর্তমানে শিক্ষকতা করছেন তাদেরও টেট পরীক্ষা দিতে হবে। এমনকি 10 থেকে 15 বছর ধরে কর্মরত শিক্ষকরাও ছাড় পাচ্ছেন না। এই নির্দেশের ফলে প্রায় 1 লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নতুন করে টেট দিতে হবে। ফলে রাজ্যের প্রাথমিক স্তরের পড়াশোনায় এর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রশাসনের। সেই কারণেই রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিলের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে খবর, স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাবে মুখ্যমন্ত্রী সায় দিয়েছেন। আইনজীবীদের মতামত নিয়ে খুব শিগগিরই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে বলে জানিয়েছেন দপ্তরেরই এক আধিকারিক। হাই নিউজ নেটওয়ার্ক। বরানগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ব্যবহার করা হয় স্বনামধন্য টিভি চ্যানেলের লোগো। এই কাজের নেপথ্যে বিজেপি আইটি সেলের কারসাজি দেখছেন তারকা বিধায়ক। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। বরানগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ব্যবহার করা হয় স্বনামধন্য টিভি চ্যানেলের লোগো। এই কাজের নেপথ্যে বিজেপি আইটি সেলের কারসাজি দেখছেন তারকা বিধায়ক। এই বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। বুধবার সকাল থেকে দেখা যায় একটি স্বনামধন্য টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে বিধায়কের বক্তব্যকে বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে চাঞ্চল্য ছড়াতেই তৃণমূলের কর্মী সমর্থকরা সমাজ মাধ্যমের প্রতিবাদে সরব হন। বিধায়ক নিজেও সমাজ মাধ্যমে পাল্টা লেখেন, এই মানসিকতার মানুষগুলোই হয়তো উত্তরপ্রদেশের উন্নাও হাতরাস ঘটিয়েছে। এই প্রসঙ্গে ফোনে সায়ন্তিকা বলেন, স্বনামধন্য মিডিয়া হাউসের লোগো ব্যবহার করে কুরুচিকর এই পোস্ট করা হয়েছে যাতে মানুষ বিশ্বাস করে। থানায় এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে। এই নোংরামি, অসভ্যতা বিজেপির আইটি সেলের কাজ। যতটুকু খবর পেয়েছি মেদিনীপুর থেকে এই পোস্ট শেয়ার করা হয়েছে। এমনকি ইতিমধ্যেই ওই স্বনামধন্য টিভি চ্যানেলের তরফেও এই ঘটনার সত্যতা সম্পর্কে স্পষ্ট জানানো হয় যে এই ধরনের কুরুচিকর পোস্ট তারা করেনি। তাদের চ্যানেলের লোগো ব্যবহার করে এই মন্তব্যকে বিকৃত করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেসের ডাকে বিটি রোড লাগোয়া একটি অনুষ্ঠান কক্ষে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখার সময় এসআইআর প্রসঙ্গ থেকে আগামী বিধানসভা নির্বাচনে 35,000-এর বেশি ভোটে জয়লাভের টার্গেট বেঁধে দেন সায়ন্তিকা। তারকা বিধায়ক বলেন, নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য ভুলে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে গত লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে ফলাফল কিন্তু খুব ভালো হয়নি। আগে যখন আমরা 35,000 ভোটে জিততে পেরেছি, আগামীতেও পারব। এই লক্ষ্যেই আমাদের চলতে হবে, কারণ আগামী নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য জয়ী করার নির্বাচন। বলে রাখা ভালো, 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বরানগর থেকে কম বেশি 35,000 ভোটে জয়ী হলেও 24-এর উপনির্বাচনে ব্যবধান কমে গিয়ে দাঁড়ায় 8,000-এ, এবং এই 8,000 ভোটেই জয়ী হন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। আসছে আবহাওয়ার খবরের দিকে। হালকা শীতের আমেজ অনুভূত হবে রাজ্য জুড়ে, কিন্তু বৃষ্টি পিছু ছাড়বে না। হাওয়া অফিস জানিয়েছে কনকনে শীত পড়ার আগে ফের বৃষ্টি হবে। ইঙ্গিত মিলেছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। বর্ষা বিদায় নিয়েছে। এই মুহূর্তে রাজ্য জুড়ে হালকা শীতের আমেজও চলে এসেছে বলা যায়।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে শীতকাল আসেনি, তবু পারদ সামান্য নামতে শুরু করেছে। তাই প্রশ্ন উঠছে, কবে জাঁকিয়ে নামবে শীত? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কনকনে শীত পড়ার আগে ফের বৃষ্টি হবে। এই সপ্তাহান্তেই তা হওয়ার কথা রয়েছে। ইঙ্গিত মিলেছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ২ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি পড়বে। দক্ষিণ পশ্চিম দিকের আর্দ্র বায়ু যখন উত্তর দিকের ঠান্ডা হাওয়ার সঙ্গে মিশবে, তখনই এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। এর ফলে সপ্তাহান্তে রাজ্যের কিছু এলাকায় মেঘলা আকাশ, বৃষ্টি ও বজ্রপাত দেখা দিতে পারে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া মূলত শুষ্ক, যদিও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না, তবে সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভব করা যাবে। দক্ষিণবঙ্গেও শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলীয় জেলাগুলিতে আকাশ মাঝে মাঝে মেঘলা হলেও হতে পারে, তবে বড় কোনো আবহাওয়াগত পরিবর্তন নেই। বাতাসে আর্দ্রতা কিছুটা বেশি থাকবে, কিন্তু অস্বস্তির পর্যায়ে নয়। গোটা রাজ্য জুড়ে সকালের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশা এবং রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকলেও আপাতত বড় কোনো তাপমাত্রার হেরফের নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার কালীপুজো, ওই সময় বা সপ্তাহে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, বরং কিঞ্চিত ঠান্ডা অনুভূত হতে পারে বেশ কিছু জেলায়। এই পূর্বাভাসে আশ্বস্ত হচ্ছে বঙ্গবাসী। অনুমান করা হচ্ছে কালীপুজো মিটে যেতে না যেতেই হয়তো বাংলায় পুরোদমে শীত পড়তে শুরু করবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।